হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি মাধ্যমিক 2025 সালের পরীক্ষার্থীদের জন্য ফাইনাল পরীক্ষা তথা টেস্ট পরীক্ষার জন্য রায় ও মার্টিনের সম্পাদিত প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোলের এক সেট প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমার পেয়ে যাবে রায় ও মার্টিনের সম্পাদিত প্রশ্ন বিচিত্রার মডেল কোশ্চেন পেপার 3 অর্থাৎ 3 নম্বর মডেল কোশ্চেন পেপারের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে পুরো 90 নম্বরের, সেই প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। আমি এই ভিডিওতে ওই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের সমাধান করে দিচ্ছি, তোমরা পরবর্তী ভিডিওটি দেখতে থাকো। আলোচনা শুরু করছি। একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 দাগে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ, অবরোহণ, আবহবিকার, অগ্নিবহন প্রক্রিয়া। সঠিক উত্তরটি হল অপশন কতে আরোহণ প্রক্রিয়া। পরের প্রশ্ন 1.2 দাগে মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো ভূমিরূপটি হল আগামুখ, নব, এনসেলবাস, গৌড়। সঠিক উত্তর অপশন খতে গৌড়। পরের প্রশ্ন যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় তা হল ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। সঠিক উত্তর হল অপশন খ স্ট্র্যাটোস্ফিয়ার। 1.4 দিকে অশ্ব অক্ষাংশ অবস্থিত নিরক্ষী নিম্নচাপ বলয়, উপক্রান্তে উচ্চচাপ বলয়, মেরু বৃত্তপ্রতিষ্ঠা নিম্নচাপ বলয়, মেরু উচ্চচাপ বলয়। সঠিক উত্তর হল অপশন খতে উপক্রান্তে উচ্চচাপ বলয়। পরের প্রশ্ন গ্র্যান্ড ব্যাংক মগ্নচরে অবস্থিত আটলান্টিক, প্রশান্ত, ভারত, মেরু মহাসাগরে। সঠিক উত্তরটি হল অপশন কয়ে আটলান্টিক মহাসাগরে। 1.6 সর্বাধিক শক্তিশালী জোয়ার সংঘটিত হয় পূর্ণিমাতে, অমাবস্যাতে, অষ্টমীতে, সপ্তমীতে। সঠিক উত্তরটি হল অপশন খতে অমাবস্যায়। পরের প্রশ্ন জলাশয়ে মজে ভরাট হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বিওডি, ইউট্রিফিকেশন, ভরাটকরণ, ইউমিফিকেশন। সঠিক উত্তরটি হল অপশন খতে ভরাটকরণ। পরের প্রশ্ন 1.8 কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে তেলেঙ্গানা, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড থেকে। সঠিক উত্তর হল অপশন খতে জম্মু কাশ্মীর থেকে। পরের প্রশ্ন 1.7 দাগে 1.9 দাগে মালাবার উপকূলে বালিয়াড়িকে বলে থেরিস, বারখান, লোয়েস, পেনিপ্লেন। সঠিক উত্তরটি হল অপশন ক থেরিস। পরের প্রশ্ন 1.10 থেকে যে মৃত্তিকা রেগুর নামে পরিচিত তা হল পলি, কৃষ্ণ, ল্যাটেরাইট, লোহিত মৃত্তিকা। সঠিক উত্তর হল অপশন খ কৃষ্ণ মৃত্তিকা। পরের প্রশ্ন 1.11 থেকে ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তরটি হল অপশন ক পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন 1.12 থেকে সব শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে, কার্পাস বয়ন শিল্পকে, পাট শিল্পকে, অনুসারী শিল্পকে। সঠিক উত্তরটি অপশন ক লৌহ ইস্পাত শিল্পকে। পরের প্রশ্ন 1.13 থেকে উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত কোন কোনকে যুক্ত করার জন্য দ্রুতগামী যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে পূর্ব পশ্চিম করিডোর, সোনালী চতুর্ভুজ, উত্তর দক্ষিণ করিডোর, উত্তর মধ্য করিডোর। সঠিক উত্তর অপশন গ তে উত্তর দক্ষিণ করিডোর। 1.4 থেকে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি মিলিয়ন সিট অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তারে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা সূচক RF স্কেল হল 1:1 লাখ, 1:50,000, 1:10 লাখ, 1:25,000। সঠিক উত্তরটি হল অপশন ক 1:1 লাখ। বিভাগ খ দাগে বিভাগ ক্ষয়ে 2 দাগে 2.1 নিম্নলিখিত পক্ষগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। 2.1 দাগে নদীর গতিবেগ পরিমাপের একক হল কিউসেক, শুদ্ধ বা সু। 2.2 দাগে এল নিনো একটি অস্থায়ী উষ্ণ বায়ুস্রোত, অশুদ্ধ। সমুদ্র স্রোত, সমুদ্র স্রোত। পরের প্রশ্ন 2.3 দাগে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, শুদ্ধ। 2.4 দাগে শহরের নর্দমা সেপটিক ট্যাঙ্কে কাদার মতো নোংরা তরল পদার্থকে স্লাজ বলে, শুদ্ধ।
2.1 থেকে ব্রহ্মপুত্র নদী স্কাই রিভার নামে পরিচিত, শুদ্ধ। 2.1 থেকে কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যে শুষ্ক পর্ণমোচী অরণ্যের সমাবেশ দেখা যায়, শুদ্ধ। 2.7 থেকে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতায় অবস্থিত, অশুদ্ধ। মুম্বাই অবস্থিত, মুম্বাইতে অবস্থিত। 2.2 থেকে উপযুক্ত শব্দবচী শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি। 2.2 থেকে হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে, ক্রেভাস বলে, ক্রেভাস। 2.2 থেকে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় ড্যাশ পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতিতে। 2.3 থেকে বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায়, বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। 2.4 থেকে পাঞ্জাবের নবীন পল্লী গঠিত অঞ্চলকে বলা হয় ড্যাশ, বেট। 2.4 থেকে ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হল ড্যাশ, চেরাপুঞ্জির মৌসিন রাম, মৌসিন রাম। 2.2 থেকে ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলে, আহমেদাবাদকে। 2.2 থেকে স্পট, SPOT, স্পট নামক দূর সংবেদন সূর্য সমলের উপগ্রহ ড্যাশ প্রেরিত উপগ্রহ, ফ্রান্স থেকে প্রেরিত, ফ্রান্স। পরে 2.3 থেকে মেক্সিকো মরুভূমি প্লায়া হ্রদকে কি বলে? মেক্সিকো মরুভূমির প্লায়া হ্রদকে সল্টস বলে। তারপরে 2.3 থেকে বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান অক্সিজেনের শতকরা পরিমাণ কত? 20.94%। 2.3 থেকে চির বসন্তের শহর কাকে বলে? কিয়োটোকে। 2.3 থেকে প্যারিজের চাঁদকে কি বলা হয়? সুপারমুন বলে। সুপারমুন বলে। 2.3 থেকে একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। উত্তর হল পারমাণবিক অস্ত্র। পারমাণবিক অস্ত্র। তারপরে রয়েছে 2.3 থেকে কোন রেখা ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে? ম্যাকমোহন রেখা, ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন। 2.3 থেকে পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধান ভান্ডার বলা হয়? বর্ধমান। 2.3 থেকে ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো। কান্ডালা। এরপরে 2.4 থেকে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। বাম দিকে রয়েছে তেজকোটাল, চিকমাগালুর, মশলা সহ দূর সংবেদন। ডান দিকে রয়েছে কোঝিকোড, রেডার, অমাবস্যা, কফি গবেষণা কেন্দ্র। তেজকোটাল লক্ষ্য করে যায় 3 নম্বরে অমাবস্যা তিথিতে। চিকমাগালুর রয়েছে কফি গবেষণা কেন্দ্র 4 নম্বরে রয়েছে। মশলা শহর হচ্ছে 1 নম্বরে রয়েছে কোঝিকোড, আর দূর সংবেদন রয়েছে রেডার 2 নম্বরে যেটা। বিভাগ গ দাগে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 ক্ষয়ী ভবন কাকে বলে? সংজ্ঞা: ভূপৃষ্ঠের বিভিন্ন ক্ষয়কারী শক্তি দ্বারা পদার্থের এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হওয়ার প্রক্রিয়াকে ক্ষয়ীভবন বলে। প্রকৃতি: এটি একটি গতিশীল প্রক্রিয়া এবং ক্ষয়ীভবনের মাধ্যমে পদার্থের স্থান পরিবর্তন ঘটে। শক্তিসমূহ: নদী বা জলধারা, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, বায়ু প্রভৃতি প্রাকৃতিক শক্তি ক্ষয়ীভবনকে অংশগ্রহণ করে। বৈশিষ্ট্য: এই বদ্বীপ সূক্ষ্ম পলি বালি দ্বারা গঠিত। মূল নদী অনেকগুলি শাখায় বিভক্ত হয়ে সমুদ্রের দিকে প্রসারিত হয়। উদাহরণ: মিসিসিপি নদীর বদ্বীপ, কৃষ্ণা নদীর বদ্বীপ, পাখির পায়ের মতো বদ্বীপ। 3.2 মেরু প্রভা কি?
উত্তর, দুটি মেরু অঞ্চলে যখন একটানা রাত্রি থাকে তখন আকাশে এক প্রকার বর্ণময় আলোর ছোট দেখা যায়, যা হলো মেরুপ্রভা। উত্তর মেরুতে এটি সুমেরু প্রভা বা অরোরা অরিয়ালিস এবং দক্ষিণ মেরুতে এটি কুমির প্রভা বা অরোরা অস্ট্রালিস বলে। উৎপত্তি: বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ারে সূর্য থেকে আসা রশ্মি ও বস্তুকণার সাথে গ্যাসীয় উপাদানের সংঘর্ষে গ্যাসীয় অণু ভেঙে পরমাণুতে পরিণত হয় এবং পরমাণুর সাথে ইলেকট্রন ও প্রোটনের সংঘর্ষে বর্ণময় আলোর ছোটা বেরিয়ে আসে, যা হলো অরোরা বা মেরু প্রভা। অথবা শৈবাল সাগর কাকে বলে? উত্তর, উত্তর আটলান্টিকের মাঝ বরাবর উষ্ণ উপসাগরীয় শীতল ক্যানারি ও উষ্ণ উত্তর নিরক্ষীয় স্রোত একটি স্রোতরূপে বিশাল অঞ্চল জুড়ে চক্রাকারে আবর্তিত হয়ে সৃষ্টি হয়েছে গায়র বা কুণ্ডলী। উৎপত্তি: এই গায়রের মধ্যবর্তী অংশে জল স্থির কোনো সমুদ্র স্রোত বয়ে যায় না, ফলস্বরূপ গায়রের মধ্যবর্তী অংশে বিভিন্ন আগাছা, শৈবাল ইত্যাদি জলজ উদ্ভিদ জন্মায়। উত্তর আটলান্টিকের এই অংশই শৈবাল সাগর বা সার্গাসো সি নামে পরিচিত। 3.3 দাগে বিষাক্ত বর্জ্য কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, কলকারখানা, মোটরগাড়ি, খনি থেকে নির্গত বর্জ্য, যেগুলি প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষ ও অন্যান্য প্রাণীর শারীরিক সমস্যা সৃষ্টি করে, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, পরিবেশকে ভীষণভাবে দূষিত করে, তা বিষাক্ত বর্জ্য। প্রভাব: বিষাক্ত বর্জ্যের প্রভাবে মানব শরীরে মিনামাটা, ইটাইটাই, ফ্লুরোসিস, অ্যাসবেস্টোসিস প্রভৃতি রোগ দেখা যায়। উদাহরণ: কলকারখানা, মোটরগাড়ি, খনি থেকে নির্গত সীসা, পারদ, ক্যাডমিয়াম, অ্যাসবেস্টস প্রভৃতি হল বিষাক্ত বর্জ্য। হাসপাতাল, নার্সিংহোম, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি প্রভৃতি থেকে নির্গত বর্জ্যকে বলা হয় চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। এগুলি সংক্রামক এবং অসংক্রামক উভয় প্রকার হয়। অপারেশন থিয়েটারের অবশিষ্টাংশ, ব্যবহৃত ইঞ্জেকশন, সিরিঞ্জ, স্যালাইন বোতল, ছুঁচ, নোংরা ব্যান্ডেজ, তুলো, ওষুধের প্যাকেট, প্যাথোলজি, রক্তমল, মূত্র ইত্যাদি হল চিকিৎসা বর্জ্য। 3.4 থেকে ময়দান কি? উত্তর, দক্ষিণ ভারতের কর্ণাটক মালভূমির পূর্বের প্রায় সমতল ভূভাগ হল ময়দান। বৈশিষ্ট্য: মৃদু তরঙ্গায়িত সমতল, ক্ষয়কার্যে গঠিত, তাই সমপ্রায় ভূমি কিছুটা উর্বর। অথবা আঁধি কি? উত্তর, রাজস্থান মরুভূমি অঞ্চলে গ্রীষ্মকালে যে ধূলিঝড় হয় তাকে স্থানীয় ভাষায় আঁধি বলে। প্রভাব: এই ঝড়ে বৃষ্টি হয় না বলে প্রচুর ধুলো বালি ওড়ে, তবে এই ঝড়ের প্রভাবে উষ্ণতা কিছুটা কমে। 3.5 রেটুন প্রথা বলতে কি বোঝো? উত্তর, প্রথমবার আখ কাটার পর জমিতে থাকা গোড়া থেকে আখের যে চারা জন্মায় তাকে রেটুন বলে। ভারতে এই রেটুন আখের চাষ বেশি হয়। রেটুন চাষের সুবিধা হলো রেটুন আখের উৎপাদন বেশি হয়, প্রায় 90 থেকে 100 টন পার হেক্টর। চাষের খরচ কম হয়, এই চারা দ্রুত বৃদ্ধি পায় ও পরিণত হয়। অথবা মিলিয়ন সিটি কি? উত্তরটা তোমরা এইভাবে লিখবে: যে শহরে জনসংখ্যা 1 মিলিয়ন বা 10 লক্ষের বেশি তাকে মিলিয়ন সিটি বা মিলিয়ন শহর বলা হয়। উদাহরণ: কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বাই ইত্যাদি। 3.6 থেকে সূর্য সমলয় উপগ্রহ বা সানসিনক্রোনাস স্যাটেলাইট বলতে কি বোঝো? উত্তর, সূর্যের আপাত কোণের সাথে সামঞ্জস্য রেখে দুই মেরু বরাবর মহাকাশে যে সকল কৃত্রিম উপগ্রহ করে তা সূর্য তুলনাকারী উপগ্রহ বা সানসিনক্রোনাস স্যাটেলাইট বলে। বৈশিষ্ট্য হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 600 থেকে 800 কিমি উচ্চতায় অবস্থান করে। উপবৃত্ত কক্ষপথের পরিধি 43,800 থেকে 45,000 কিলোমিটার। কৃত্রিম উপগ্রহগুলি কক্ষপথে 70 থেকে 100 মিনিটের মধ্যে প্রদক্ষিণ করে। প্রতিটি উপগ্রহ একটি নির্দিষ্ট সময়ে প্রতিটি অক্ষরেখা অতিক্রম করে। গুরুত্ব: জরিপ কাজ, ভূমি ও সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ, আবহাওয়া তথ্য সংগ্রহের কাজ চালায়। উদাহরণ: ভারতের IRS, মার্কিন যুক্তরাষ্ট্রের ল্যান্ডসেট, এগুলি হচ্ছে সূর্য সমলয় উপগ্রহ। অথবাতে রয়েছে সক্রিয় সেন্সর কাকে বলে? যে সেন্সর সৌরশক্তি বা সূর্যের রশ্মির উপর নির্ভর না করে নিজ দেহ থেকে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ পাঠিয়ে তার প্রতিফলনের সাহায্যে প্রতিছবি সংগ্রহ করে তাকে সক্রিয় সেন্সর বলে। বৈশিষ্ট্য: এর সাথে দিন রাত যে কোনো সময় বা 24 ঘন্টায় তথ্য সংগ্রহ হয়। উদাহরণ: রেডার, অ্যাক্টিভ রেডিওমিটার প্রভৃতি। 1.7 দাগের প্রশ্ন উত্তরটা একটু ভুল বলা হয়ে গেছে, এই জন্য এক্সট্রিমলি সরি। 1.7 দাগের প্রশ্নটি ছিল জলাশয়ের মধ্যে ভরাট হওয়ার প্রক্রিয়াকে বলা হয় BOD ইউট্রিফিকেশন, ভরাটকরণ হিউমিফিকেশন। এখানে সঠিক উত্তরটি হলে ইউট্রিফিকেশন হবে, এটা হবে। বুঝতে পেরেছি? ইউট্রিফিকেশন, এটা একটু ভুল হয়ে গেছে, এটা হবে না, ইউট্রিফিকেশন বলে, বারবার বলছি ইউট্রিফিকেশন বলে। বিভাগ ঘয়ের দাগে 4 দাগে রয়েছে, বিভাগ ঘয়ে রয়েছে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়। 4.1 বারখানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উত্তর: 1 নম্বর বৈশিষ্ট্য, আকৃতি অর্ধচন্দ্রাকার এবং 2 কিনারায় 2টি সিংহের মতো শিরা অবস্থান করে। 2 নম্বর বৈশিষ্ট্য, বারখানের সম্মুখ ভাগ
উত্তল এবং পেছনের দিক অবতল হয়। 3 নম্বর, এই দৈর্ঘ্য ও প্রস্থ সবাই সমান। এবং 4 নম্বরে, ভূমিরূপের অনুবাদ অংশের ঢাল খাড়া এবং প্রতিবাদ অংশে মৃদু ঢাল। বারখান ক্ষুদ্র ও বৃহৎ উভয় আকৃতির হয়। উদাহরণ, সাহারা, কালাহারি, থর সমেত সকল মরুভূমিতে বারখান দেখা যায়। অথবা এল নিনো ও লা নিনা কিভাবে ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে? উত্তর, ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে পেরু ইকুয়েডরের পশ্চিম উপকূল দিয়ে কোনো কোনো বছর ডিসেম্বর জানুয়ারি মাসে বিশেষত বড়দিনের সময় শীতল সমুদ্র স্রোতের পরিবর্তে দক্ষিণমুখী একটি উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয়। একে এল নিনো নামে অভিহিত করা হয়। লক্ষ্য করা গেছে যে এল নিনোর আবির্ভাব বছরগুলিতে ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলির দক্ষিণ পশ্চিম মৌসুমের আগমন বাধাপ্রাপ্ত হয় এবং তার ফলে বৃষ্টিপাতের পরিমাণও কমে যায়। এই জন্য তখন খরাজনিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং দাবানলের প্রকোপ বৃদ্ধি পায়। আবার বিপরীত দিকে কোনো কোনো বছর এল নিনো অন্তর্হিত হলে প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে গভীর নিম্নচাপ ও ব্যাপক বৃষ্টিপাত হয় এবং তখন পূর্ব প্রান্তে গভীর উচ্চচাপ ও শান্ত আবহাওয়া বিরাজ করে। এল নিনোর ঠিক বিপরীত এই পর্যায়টিকে লা নিনা নামে অভিহিত করা হয়। লা নিনার বছরগুলিতে ভারতের স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয় ও বেশি সংখ্যক ঘূর্ণিঝড়ের আগমন ঘটে, ফলে বন্যা, ভূমিধস বাড়ে এবং শীতকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সৃষ্টি হয়। 4.2 বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি? উত্তর, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি হল বর্জ্যের পরিমাণ হ্রাস। বর্জ্য কম্পোস্টিং এর পরিবেশের জৈব ভঙ্গুর বর্জ্যগুলির পচন ঘটানো হয়, ফলে পরিবেশে ওই সকল বর্জ্যের পরিমাণ অনেকাংশে কমে যায়। দুর্গন্ধযুক্ত পরিবেশ থেকে মুক্তি এবং দৃশ্য দূষণের হাত থেকে রেহাই মেলে। কম্পোস্ট সার উৎপাদন। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলিকে কম্পোস্টিং এর মাধ্যমে উৎকৃষ্ট কম্পোস্ট বা জৈব সারে পরিণত করা হয়। এই সার কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, যা রাসায়নিক সার অপেক্ষা উন্নত এবং পরিবেশ বান্ধব। রোগ জীবাণু থেকে মুক্তি। কম্পোস্টিং পদ্ধতিতে মাটি দ্বারা বর্জ্য পদার্থগুলিকে চাপা দেওয়া হয় বলে বর্জ্য পদার্থ থেকে রোগ জীবাণু পরিবেশে ছড়িয়ে পড়ে না। এমনিতেই কম্পোস্ট সার তৈরি হলে তাতে প্যাথোজেন বা জীবাণু থাকে না বললেই চলে। রান্নার গ্যাস হিসেবে ব্যবহার। কম্পোস্টিং এর ফলে যে পচন ঘটে তাতে মিথেন, অ্যামোনিয়ার মতো ল্যান্ডফিল গ্যাস তৈরি হয়। মিথেন গ্যাসকে রান্নার কাজে এমনকি আলু জ্বালানোর কাজেও ব্যবহার করা হয়। অথবাতে প্লাস্টিক, পলিথিন আর নয়, কারণ ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো। তোমরা এখান থেকে লেখা শুরু করে এখান পর্যন্ত লিখবে, এই যে এত দূর পর্যন্ত লিখবে। ওকে, পলিথিনের ব্যবহার যত শীঘ্র সম্ভব বিরত থাকা, এখান থেকে আবার শুরু করবে, দিয়ে মাটি দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, নিষ্কাশি ব্যবস্থা বিঘ্নতা, খাদ্য দূষণ, দৃশ্য দূষণ এবং দৃশ্য দূষণ ঘটে, এতদূর পর্যন্ত লিখবে। ওকে, স্ক্রিনশটটা নিয়ে আর কি এখান থেকে, আর কি করে বুঝতে পেরেছ? এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে এখান থেকে নিয়ে নিবি, বুঝতে পেরেছ? 4.3 নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন? উত্তর, দক্ষিণ ভারতের মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি পূর্ব বাহিনী হয়ে বঙ্গোপসাগরে মিশেছে এবং নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী হয়ে আরব সাগর পতিত হয়েছে, কারণ টার্সিয়ারি যুগে হিমালয় উত্থানকালে সমগ্র উপদ্বীপীয় মালভূমি পূর্ব দিকে হেলে পড়ে এবং ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী অধিকাংশ নদী পূর্ব বাহিনী হয়। 2 নম্বর কারণ, হিমালয় উত্থানকালে উপদ্বীপীয় পাত বা ভারতীয় পাত বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হওয়ার কারণে ভারতের মাঝ বরাবর দুটি ফাটল বা চ্যুতি রেখা বা গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়। যে গ্রস্ত উপত্যকার ঢাল পশ্চিমমুখী, ফলে ওই গ্রস্ত উপত্যকা দিয়ে সৃষ্ট নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী হয়েছে। অথবা ডেকান ট্র্যাপ কার্পাস চাষে উন্নত কেন? উত্তর, পশ্চিম ভারতের রেগুর মৃত্তিকা সমৃদ্ধ ডেকান ট্র্যাপ অঞ্চল ভারতের শ্রেষ্ঠ কার্পাস বলয়। এই অঞ্চলের গুজরাট ও মহারাষ্ট্র কার্পাস উৎপাদন ভারতের যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থানাধিকারী রাজ্য। এই অঞ্চলে কার্পাস চাষ সমৃদ্ধ হওয়ার কারণগুলি হল উপযুক্ত জলবায়ু। ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত এই অঞ্চলের জলবায়ু কিছুটা শুষ্ক প্রকৃতির। তুলা চাষের সময় এখানে উষ্ণতা থাকে 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, গড় বৃষ্টি 50 থেকে 100 সেমি এবং এই অঞ্চলে তুষারপাত ও তুহিনের কোনো সম্ভাবনা নেই। উপরন্তু তুলার গুটি পাকার সময় আর্দ্রহীনতা, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে। মৃত্তিকা, এই অঞ্চল ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম কার্বনেট সমৃদ্ধ রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা, কার্পাস মৃত্তিকা দ্বারা গঠিত, যা কার্পাস চাষে অত্যন্ত সহায়ক। ভূপ্রকৃতি, এই অঞ্চলে ভূপ্রকৃতি মৃদু ঢালু, ফলে বন্যা বা জলমগ্ন হওয়ার আশঙ্কা না থাকায় তুলা চাষের সুবিধা হয়েছে। চাহিদা, ভারতের গুজরাট, মহারাষ্ট্র এই দুটি রাজ্যেই সর্বাধিক বস্ত্রবয়ন শিল্প কারখানা গড়ে উঠেছে। গুজরাটে আহমেদাবাদ হল ভারতের ম্যানচেস্টার, ফলে কার্পাস এর চাহিদা এখানে অত্যন্ত বেশি। এছাড়া জলসেচের সুবিধা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত বীজ, সার, কীটনাশকের যোগানে কার্পাস চাষে সমৃদ্ধ করেছে। 4.4 মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে তথ্য সংগ্রহের মাধ্যমে উপগ্রহ চিত্র তৈরির পদ্ধতির পর্যায়গুলি বর্ণনা করো। উত্তর, উপগ্রহ চিত্র ব্যবস্থার পর্যায় দুটি: তথ্য সংগ্রহ এবং সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে মানচিত্র তৈরি।
তথ্য সংগ্রহের পদক্ষেপগুলি হল কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন। বিশেষ পদ্ধতিতে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বাকাশের নির্দিষ্ট কক্ষপথে কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন হয়। কৃত্রিম উপগ্রহে থাকে সেন্সর বা ক্যামেরা। 2 নম্বরে তথ্য সংগ্রহ। কৃত্রিম উপগ্রহে রাখা সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সর বা ক্যামেরার সাহায্যে সূর্যের প্রতিফলন ও বিদ্যুৎ চুম্বকের তরঙ্গের প্রতিফলনের মাধ্যমে তথ্য সংগৃহীত হয়। 3 নম্বর তথ্য নথিভুক্তকরণ। কৃত্রিম উপগ্রহের সেন্সরের সাহায্যে প্রাপ্ত তথ্য রাশিকে ডিজিটাল আকারে নথিভুক্ত করা হয়। এরপর তথ্য বিশ্লেষণের পর্যায়গুলি হল কম্পিউটারের ব্যবহার। উপগ্রহ চিত্রের ডিজিটাল তথ্য রাশিকে কম্পিউটারে রক্ষিত বিশেষ কয়েকটি সফটওয়্যার এর মাধ্যমে বিশ্লেষণ করা হয়। অতিরিক্ত রাশি তথ্যের প্রয়োগ ও অন্যান্য তথ্যের সাথে সমন্বয় সাধন। উপগ্রহ চিত্রের সাথে অন্যান্য তথ্যের যেমন সেন্সর তথ্য, রাশি তথ্য, ভূবৈচিত্র্য মানচিত্র তথ্য ইত্যাদি মিশ্রণ ঘটিয়ে তথ্যের সমন্বয় সাধন বিশ্লেষণ করা হয়। ব্যবহার উপযোগী মানচিত্র তৈরি। কেবল উপগ্রহ চিত্রের তথ্যগুলিকে আলাদাভাবে GIS এর মাধ্যমে মানচিত্র প্রস্তুত হয়, তেমনি উপগ্রহ চিত্রের সাথে অন্যান্য চিত্রের মিশেল ঘটিয়ে মানচিত্র প্রস্তুত হয়। মানচিত্র নির্মাণের মাধ্যমে উন্নয়নের পরিকল্পনা গ্রহণ উপগ্রহ চিত্রের মূল উদ্দেশ্য। বিভাগ ঘয়ের লাস্ট প্রশ্ন 4.4 থেকে মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে এটা তো বলেছি, অথবা ডিগ্রি সিড ও মিলিয়ন সিটের মধ্যে পার্থক্য লেখ। ডিগ্রি সিড ও মিলিয়ন সিটের মধ্যে পার্থক্য লেখ। এই ছকতে 4টা পার্থক্য করে নিতে হবে তোমাদের। আচ্ছা, প্রথমে মিলিয়ন সিটে লিখবে। কি লিখবে না, মিলিয়ন সিটের বিস্তার হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। দ্রাঘিমাগত এবং অক্ষাংশগত বিস্তৃতি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। আর ডিগ্রি সিটের বিস্তার হচ্ছে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। এরপরে লিখবে মিলিয়ন সিটের RF স্কেল 1:10 লাখ, 1:10 লাখ। আর ডিগ্রি সিটের কি লিখবে, ডিগ্রি সিটের স্কেল হচ্ছে RF স্কেল হচ্ছে 1:2.5 লাখ, 1:2.5 লাখ। তারপরে হচ্ছে লিখবে মিলিয়ন সিটে ম্যাট্রিক স্কেল 1 সেমিতে 10 কিলোমিটার, আর ডিগ্রি সিটে ম্যাট্রিক স্কেল 1 সেমিতে 2.5 কিমি। এবার উদাহরণ হিসেবে লিখবে মিলিয়ন সিটের উদাহরণ 56 বা টপোসিট সূচক 56, আর ডিগ্রি সিটের টপোসিট সূচক 56p। আবারও একটা প্রশ্ন তোমাদের সামনে ভুল বলা হয়েছে, এই যে 1.14 দাগে 4 ডিগ্রি মিলিয়ন সিট অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তারে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা সূচক RF স্কেল হলো এই যে কতে 1:1 লাখ, 1:50,000, 1:10 লাখ, 1:25,000। এখানে সঠিক উত্তরটি হবে এইটা, অপশন গতে হবে। গটা সঠিক উত্তর। বারবার বলছি, একটু ভুল হয়ে গেছে। এই উত্তরটি গয়ের দাগে যে অপশন 1:10 লাখ এটাই সঠিক উত্তর হবে। এটা ভুল হয়ে গেছে আমার, এই জন্য তোমাদের সামনে দুঃখিত অনিচ্ছাকৃত ভুলের জন্য। বিভাগ ময়ের দাগে 5-এর দাগে 5.1 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 5.1 সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে লেখো। 5.1 এর দাগে হিমবাহের সঞ্চয়িত ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। 5.1 দাগে চিত্রসহ 2 মেরুবৃত্ত প্রদেশে ও 2 ক্রান্তীয় অঞ্চলে বায়ুচাপ বলয়ের সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 5.4 থেকে ভরা কোটাল বা মরা কোটাল কিভাবে ঘটে চিত্রসহ লেখো। 5.2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 5.2 দাগে ভারতের উত্তরের সমভূমি অঞ্চলের শ্রেণীবিভাগ সহ বিস্তারিত আলোচনা করো। 5.2 দাগে ধাপ চাষ, ফালি চাষ, সমুদ্রের রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব। 5.2 দাগে ভারতে অটোমোবাইল শিল্প বিকাশ আলোচনা করো। 5.2 দাগে ভারতে নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। এই যে মোট 8টি প্রশ্ন, অর্থাৎ 5.1 দাগ এবং 5.2 দাগের যে মোট 8টি 5 নম্বরের প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলির উত্তর আমি এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো। এই উত্তরের লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। তাহলে 5.1 এবং 5.2 দাগে মোট 8টি যে 5 নম্বরের প্রশ্ন রয়েছে তোমাদের, এই প্রশ্নগুলি উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। দাগে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্র নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। 6.1 থেকে 10 ডিগ্রি চ্যানেল, 6.2 থেকে আরাবলী পর্বত, 6.3 থেকে প্যাংগং হ্রদ, 6.4 থেকে বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল অর্থাৎ করমণ্ডল উপকূল, ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণা কেন্দ্র এটা হচ্ছে ভোপাল হবে। 6.4 থেকে সর্বর্গীয় অরণ্যাঞ্চল, 6.4 থেকে পূর্ব ভারতের ধান উৎপাদন অঞ্চল, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ কিছু অংশ, উত্তর উড়িষ্যা দেখাতে পারো। 6.8 থেকে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার ডিগবয়। 6.9 থেকে ভারতের সর্বাধিক জনসংখ্যাযুক্ত রাজ্য উত্তরপ্রদেশ। 6.10 থেকে পূর্ব উপকূলের কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর পারাদ্বীপ।
আচ্ছা, এই যে ম্যাপ পয়েন্টিংগুলো করতে হবে, আমি এগুলো পরপর ম্যাপে দেখে দিচ্ছি, তোমরা ভিডিওটি পুরোটা দেখো। ওকে, 6.1 রয়েছে প্রথমে 10 ডিগ্রি চ্যানেল। দেখো 10 ডিগ্রি চ্যানেলটা এখানে হবে, এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তার মাঝখানে এখানে 10 ডিগ্রি চ্যানেল, এরকম একটা রেখা টেনে এরকম একটা রেখা টানবি, লিখবে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল, এটা হচ্ছে 6.1। এরপরে কি রয়েছে 6.2 দাগে রয়েছে আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতটা অঙ্কন করছি, লক্ষ্য করে তোমরা। আরাবল্লী পর্বত ঠিক করে লক্ষ্য রাখবে, আমি পেনে আঁকছি কিন্তু তোমরা পেন্সিল প্র্যাকটিস করবে, বুঝতে পেরেছ? আরাবল্লী পর্বত, এটা হচ্ছে 6.2। আচ্ছা, এরপরে কি রয়েছে 6.3 রয়েছে প্যাংগং হ্রদ, জম্মু কাশ্মীরে অবস্থিত প্যাংগং হ্রদ। চলো এখানটায় প্যাংগং হ্রদ, বুঝতে পেরেছ? এটা হচ্ছে 6.3 প্যাংগং হ্রদ। এরপরে কি রয়েছে লক্ষ্য করো 6.4, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল। বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। 6.4, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, বুঝতে পেরেছ? এরপরে 6.5 কি রয়েছে ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণা কেন্দ্র ভোপাল, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালটা এখানটায় হবে, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, এটা 6.5। 6.5। এরপরে কি রয়েছে 6.6 দাগে রয়েছে সরলবর্গীয় অরণ্য অঞ্চল। সরলবর্গীয় অরণ্য অঞ্চল, এইটা করেছি আমি সরলবর্গীয় অরণ্য অঞ্চল হিসেবে, বুঝতে পেরেছ? এটা 6.6। 6.6 রয়েছে সরলবর্গীয় অরণ্য অঞ্চল, বুঝতে পেরেছ? এরপরে কি রয়েছে 6.7 রয়েছে পূর্ব ভারতের ধান উৎপাদক অঞ্চল। আমি এখানে এটা করে দিচ্ছি, এইটা করে দিচ্ছি আমি, পূর্ব ভারতের ধান উৎপাদক অঞ্চল। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যার কিছু অংশ দেখেছি। ছয় দশমিক সাত, বুঝতে পেরেছ? তারপরে কি রয়েছে 6.8, ভারতের প্রাচীনতম তেল শোধনাগার, এটা ডিগবয় হবে, ডিগবয়। ভারতের প্রাচীনতম তেল শোধনাগার নাম হচ্ছে ডিগবয়। ডিগবয়, আসামের ডিগবয়। প্রাচীনতম তেল শোধনাগার হচ্ছে আসামের ডিগবয়, এখানটা করবে আসামের ডিগবয়। আচ্ছা, কত 6.8 দাগে 6.8 রয়েছে আসামের ডিগবয়। তারপরে 6.9 রয়েছে ভারতের সর্বাধিক জনসংখ্যা যুক্ত রাজ্য উত্তরপ্রদেশ। ভারতের সর্বাধিক জনসংখ্যা যুক্ত রাজ্য কি হচ্ছে? উত্তরপ্রদেশ। একটু ঠিক করে অঙ্কন করি, মোটামুটি উত্তরপ্রদেশ। ভারতের সর্বাধিক 6.9, এটা 6.9 জনসংখ্যা যুক্ত রাজ্য উত্তরপ্রদেশ। তারপরে রয়েছে 6.10 থেকে পূর্ব উপকূলে কৃত্রিম পোতাশ্রযুক্ত বন্দর। আমি পারাদ্বীপ অঙ্কন করছি, পারাদ্বীপ অঙ্কন, যেটা পারাদ্বীপ, এই যে এই অংশটা পারাদ্বীপ, বুঝতে পেরেছো? এটা পুরোটা অংশটা হচ্ছে পারাদ্বীপ। 6.10, 6.10, বুঝতে পেরেছ? না, পুরোটা আসবে না একসঙ্গে, এই যে উপর থেকে আমি নিচে 6.3 রয়েছে প্যাংগং হ্রদ। 6.6 রয়েছে সরলবর্গীয় অরণ্য অঞ্চল। তারপরে 6.2 রয়েছে আরাবল্লী পর্বত। 6.9 রয়েছে ভারতের সর্বাধিক জনসংখ্যা যুক্ত রাজ্য উত্তরপ্রদেশ। 6.5 রয়েছে কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। তারপর 6.7 রয়েছে এই অংশটা রয়েছে, এটা হচ্ছে পূর্ব ভারতের ধান উৎপাদক অঞ্চল।
6.8 রয়েছে ভারতের প্রাচীনতম তেল শোধনাগার ডিগবয়। আর 6.4 রয়েছে ভারতের দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে করমণ্ডল উপকূল। 6.10 রয়েছে পূর্ব ভারতের একটি কৃত্রিম পতাকাযুক্ত বন্দর পারাদ্বীপ। আর 6.1 রয়েছে 10 ডিগ্রি চ্যানেল, এখান থেকে এতটা 10 ডিগ্রি চ্যানেল। ওকে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।